রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পতনের মুখে ইরানে অর্ধ শতাব্দী ধরে টিকে থাকা ইসলামী বিপ্লব, গ্রিনল্যান্ড ও ন্যাটোর বিলুপ্তি হতে যাচ্ছে দ্রুত। সিরিয়ায় তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়েছে সিরিয়ান আর্মি ও কুর্দি বাহিনীর মধ্যে। পাকিস্তান সেনা প্রধানের সাথে বৈঠক বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের। JF-17 ফাইটার জেট কেনার খবর এবার আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে। মে মাসের যুদ্ধে ভারতের বিমানবাহী রণতরীতে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান, অল্পের জন্য রক্ষা। ইউক্রেনে ধ্বংসাত্মক হাইপারসনিক মিসাইল হামলা রাশিয়ার। ইয়েমেন ঘিরে মুখোমুখি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। পতনের মুখে ইরানে অর্ধ শতাব্দী ধরে টিকে থাকা ইসলামী বিপ্লব। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর এবার রেজিম চেঞ্জ বা সরকার পতন ঘটতে পারে ইরানে। ইসলামী সরকারের পতন ঘটিয়ে বসানো হতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি অনুগত সরকার। ইরানে বর্তমানে সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে। বৃহস্পতিবার থেকে দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। শুক্রবার পর্যন্ত তীব্র আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানী তেহরান সহ কমপক্ষে 16টি শহরে। বিক্ষোভকারীরা বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটে জড়িয়ে পড়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানের মার্কিনপন্থী সাবেক বিতাড়িত রাজা শাহ পাহলবির ছেলে রেজা পাহলবি নিজেকে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন 100 দিনের কর্মসূচি। রাজপথে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে তার নামে। তবে বিবিসি, CNN সহ অনেক গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র হয়তো ইরানে আরেকজন রাজাকে ক্ষমতায় বসাবে না। রেজা পাহলবির পরিবর্তে ইরানের অভ্যন্তর থেকে অন্য কাউকে বেছে নিতে পারে। তবে ইরানে বিরোধী দলগুলোর মধ্যে রয়েছে তীব্র বিরোধ। অনেকের আশঙ্কা, ভেনেজুয়েলার মতো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে ট্রাম্প তুলে না আনলেও সেখানে ভিন্ন উপায়ে রেজিম চেঞ্জ করতে পারেন। ইরানের সরকার বিরোধী বিদ্রোহীদের ব্যাপকভাবে উস্কে দিয়ে সেখানে সরকারের পতন ঘটাতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে ইরানে আক্রমণ করা হবে। জবাবে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ট্রাম্পের উচিত নিজ দেশের সমস্যার প্রতি মনোযোগ দেওয়া। আর ইরান সরকার পশ্চিমাদের মদতদাতা বিক্ষোভকারীদের কাছে নিজেদের সমর্পণ করবে না। তারা বিক্ষোভ করছে ট্রাম্পকে খুশি করার জন্য। ইরানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ অবরোধের পর সর্বশেষ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সার্বিকভাবে শোচনীয় অবস্থার মধ্যে পড়েছে দেশটি। অর্থনৈতিক অবস্থা অনেকটা লণ্ডভণ্ড। জিনিসপত্রের আকাশচুম্বী দাম কেন্দ্র করে প্রায় 1 মাস ধরে বিক্ষোভ চলছে দেশ জুড়ে। সর্বশেষ 3 বছরের মধ্যে এটি সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা ইরান জুড়ে। 1979 সালে ইমাম খোমেনির নেতৃত্বে ইরান বিপ্লবের পর থেকে দেশটিতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত। ইরানে ইসলামী বিপ্লবের পর ইরাক সহ মধ্যপ্রাচ্যের, বিশেষ করে আরব দেশগুলোর ঘোরতর শত্রুতে পরিণত হয় ইরান। ইসলামী বিপ্লবের পর থেকে আরব দেশগুলোর বাইরে ইরানের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রায় অর্ধ শতাব্দী কাল ধরে ইরাক ও ইসরায়েলের সাথে যুদ্ধসহ তীব্র বিরূপ পরিস্থিতির মধ্যেও টিকেছিল ইরানের ইসলামী বিপ্লব। তবে এবার সম্ভবত এর অবসান হতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমন্বিত ষড়যন্ত্রের মুখে। হামাসের সাথে বর্তমানে ধ্বংস হয়ে গেছে ইরানের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। 1979 সালের পর ইরান আর এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। 1979 সালে ইরান বিপ্লবের প্রতিপক্ষ ছিল সরাসরি যুক্তরাষ্ট্র। ইমাম খোমেনির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পদলেহী রেজা শাহ পাহলবি সরকারের পতন ঘটেছিল। সেই থেকে যুক্তরাষ্ট্র শত্রুতা করে আসছে ইরানের বিরুদ্ধে। তারা প্রথমে ইরাকের সাদ্দাম হোসেনকে লেলিয়ে দেয় এবং টানা 9 বছর ধরে চলে ইরান ইরাক যুদ্ধ। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেলিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ, নাশকতা, গুপ্ত হত্যা সহ সব ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলপন্থী সরকার ক্ষমতায় বসানোর জন্য। গত বছর মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান ভারতের বিমানবাহী রণতরীর ওপর প্রেসিশন গাইডেড মিসাইল হামলার পরিকল্পনা করেছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিমানবাহী রণতরী INS বিক্রান্ত আরব সাগর থেকে প্রত্যাহার করে নেয়। পাকিস্তান আর্মির সূত্র উল্লেখ করে শুক্রবার টাইমস অফ ইসলামাবাদ প্রকাশ করেছে এই খবরে বলা হয়, 22 এপ্রিল কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে তারা এপ্রিল মাসেই উত্তর
আরব সাগরে মোতায়েন করে তাদের একমাত্র নিজস্ব তৈরি বিমানবাহী রণতরী INS বিক্রান্ত। পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দর থেকে 600 কিলোমিটার দূরে উত্তর আরব সাগরে ভারত এই রণতরী মোতায়েন করে পাকিস্তানের বিরুদ্ধে তাদের নৌশক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ ও চাপ সৃষ্টির লক্ষ্যে। পরবর্তীতে মে মাসে যখন ভারত পাকিস্তানের কাশ্মীরে বিমান হামলা চালায় তখন পাকিস্তানের তাৎক্ষণিক পাল্টা জবাবে ভেঙে পড়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় পাকিস্তান আর্মি পরিকল্পনা নেয় ভারতের বিক্রান্ত নামক বিমানবাহী রণতরীতে আক্রমণ পরিচালনার, কিন্তু ভারত দ্রুত তাদের রণতরী তখন সেখান থেকে সরিয়ে নেয়। যদি ভারত সেটি সরিয়ে না নিত এবং পাকিস্তান হামলা পরিচালনা করত তাহলে যুদ্ধ ভিন্ন দিকে মোড় নিতে পারত বলে উল্লেখ করেছে টাইমস অফ ইসলামাবাদ। সাধারণত যুক্তরাষ্ট্র যখন কোথাও বিমানবাহী রণতরী মোতায়েন করে তখন তার সাথে থাকে সাবমেরিন, একাধিক ডেস্ট্রয়ার, মিসাইল ক্রুজার সহ আরও অনেক শক্তিশালী রণতরী। এসব রণতরীতে থাকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যাতে শত্রুর আক্রমণ থেকে প্রতিহত করতে পারে বিমানবাহী রণতরীকে। কিন্তু ভারত তখন উত্তর আরব সাগরে তাদের বিমানবাহী রণতরী মোতায়েন করলেও সেটি সুরক্ষায় কেবলমাত্র ডেস্ট্রয়ার ও ফ্রিগেট মোতায়েন করা হয়েছিল। সমর বিশ্লেষকরা বলেছেন এইসব ডেস্ট্রয়ার ও ফ্রিগেট পাকিস্তানের প্রেসিশন মিসাইল হামলা প্রতিহত করার জন্য উপযুক্ত ছিল না। 2022 সালে ভারত সার্ভিসে যুক্ত করে তাদের নিজস্ব তৈরি প্রথম বিমানবাহী রণতরী INS বিক্রান্ত। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের সাথে সাক্ষাৎ করেছেন সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে তারা আঞ্চলিক নিরাপত্তা এবং পাকিস্তান বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR। এর আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সাক্ষাৎ করেছেন পাকিস্তান বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান সহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে। এসব বৈঠকে আলোচনা হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশের JF-17 ফাইটার জেট কেনা সহ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়। এদিকে পাকিস্তান থেকে বাংলাদেশের JF-17 যুদ্ধ বিমান ক্রয়ের প্রস্তাব নিয়ে এবার খবর প্রকাশ করেছে আল জাজিরা অনলাইন। এতে বলা হয়েছে দ্রুত এ বিষয়ে চুক্তি হতে পারে বাংলাদেশের সাথে। বাংলাদেশ পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার ফলে দক্ষিণ এশিয়ায় এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। সিরিয়ার আলেপ্পো অঞ্চলে তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়েছে সিরিয়ান আর্মি ও বিদ্রোহী কুর্দিদের বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা SDF এর সাথে। যুদ্ধের ফলে ইতোমধ্যে 1.5 লাখের বেশি মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আলেপ্পো অঞ্চলে বর্তমানে তুষারপাত চলছে এবং তারই মধ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। 1 দশকের বেশি গৃহযুদ্ধের পর জনগণ একটু শান্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু আবার দেশটিতে শুরু হলো বড় ধরনের যুদ্ধ। কুর্দি বাহিনী SDF ছিল যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি বাহিনী। এছাড়া সিরিয়ার উত্তরে কুর্দিদের আরেকটি বাহিনী স্বাধীন কুর্দিস্তান বা PKK বাহিনী নামে আরেকটি বাহিনী রয়েছে। গত বছর ডিসেম্বর আহমেদ আল শারার নেতৃত্বে সিরিয়ার বাশার আল আসাদের পতন ঘটার পর সিরিয়ার প্রায় সব বিদ্রোহী বাহিনী আত্মসমর্পণ করে এবং নতুন সরকারকে সহযোগিতা করে, কিন্তু কুর্দি বাহিনী SDF নতুন সরকারের সাথে যোগ না দিয়ে কুর্দিদের জন্য আলাদা দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সম্প্রতি তারা আলেপ্পো অঞ্চলে মানুষদের জোর করে সরকার বিরোধী যুদ্ধে যোগ দিতে বাধ্য করে। সাধারণ মানুষকে যুদ্ধে যোগ দিতে বাধ্য করার জন্য অনেককে হত্যা করে তারা ভীতি ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। এই অবস্থায় সিরিয়ার নতুন সরকার তাদেরকে আলটিমেটাম দেয় যুদ্ধ বন্ধ ও আত্মসমর্পণের জন্য, কিন্তু তারা সরকারের আহ্বানে সাড়া না দেওয়ায় সিরিয়ান আর্মি বৃহস্পতিবার থেকে তাদের বিরুদ্ধে হামলা শুরু করেছে। ইয়েমেন ঘিরে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বর্তমানে মুখোমুখি অবস্থানে। বুধবার সৌদি আরব বলেছে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের বিদ্রোহী নেতা আদ্রিয়াস আল জুবাইদাকে সোমালিল্যান্ডে পাচার করে দিয়েছে। তাকে প্রথমে গোপনে আবুধাবিতে আনা হয়, এরপর তাকে সোমালিল্যান্ডে পাচার করা হয়েছে। অপরদিকে আদ্রিয়াসের দলের একজন নেতা বলেছেন তাকে সৌদি আরবে বন্দী রাখা হয়েছে। আদ্রিয়াস জুবাইদা হলো ইয়েমেনের দক্ষিণে সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল বা STCর নেতা। এই গ্রুপটি ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের বিরোধী। তাদেরকে অস্ত্র সহায়তা দিয়ে থাকে সংযুক্ত আরব আমিরাত। 1 সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাত তাদেরকে জাহাজ ভর্তি অস্ত্র খালাসের সময় হামলা করে সৌদি আরব। এই হামলার কথা গোটা বিশ্বের সামনে প্রকাশ করে সৌদি আরব। জানায় সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের বিদ্রোহী বাহিনীকে অস্ত্র দিচ্ছে।
এরপর বুধবার সৌদি আরবের অভিযোগের পর মধ্যপ্রাচ্যে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে ইয়েমেন ঘিরে দেশ দুটির বিরোধী অবস্থান ঘিরে। অথচ 2015 সালে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে হুথি আর্মির বিরুদ্ধে যুদ্ধ শুরুর সময় সৌদি আরবের অন্যতম মিত্র দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে দেশ দুটি ইয়েমেন ঘিরে সম্পূর্ণ বিরোধী অবস্থানে চলে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও বলেছেন গ্রিনল্যান্ড তিনি দখল করবেন। যদি আলোচনার মাধ্যমে সম্ভব না হয় তাহলে শক্তি প্রয়োগ করা হবে। তিনি বলেন, আমরা যদি এটি দখলে না নিই তাহলে রাশিয়া এবং চীনের দখলে চলে যাবে এটি। আর রাশিয়া ও চীনের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের এই দ্বীপটি দখলে নিতে হবে। শুক্রবার বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, ইউরোপের অনেক কূটনীতিক ও বিশ্লেষক মনে করেন গ্রিনল্যান্ড ও ন্যাটোর দ্রুত সমাপ্তি ঘটতে যাচ্ছে এবং এই লক্ষ্যে তাদের প্রস্তুত থাকা দরকার। ইউক্রেনে অরিশনিক হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার মধ্যরাতের পর রাশিয়া ড্রোন ও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইউক্রেনের পশ্চিম অঞ্চলীয় শহর লভিভ সহ বিভিন্ন অঞ্চলে। অরিশনিক হাইপারসনিক মিসাইল হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপে। রাশিয়া গত বছর নভেম্বর মাসে প্রথম ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালায় অরিশনিক হাইপারসনিক মিসাইলের সাহায্যে। এটি ছিল রাশিয়ার ব্যতিক্রমী এই মিসাইলের প্রথম হামলা। এক সপ্তাহ আগে রাশিয়া এই মিসাইল সিস্টেম মোতায়েন করে বেলারুশে। এই মিসাইল পারমাণবিক ও প্রচলিত উভয় বোমা বহন করতে পারে। একটি মিসাইল বেশ কয়েকটি মিসাইল বহনে সক্ষম এবং একই সাথে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। গোটা ইউরোপ এই মিসাইলের আওতায়। অরিশনিক একটি ল্যান্ড বেসড ব্যালিস্টিক মিসাইল এবং গতি শব্দের তুলনায় 10 গুণ। অরিশনিকের আগে রাশিয়ার কাছে 3 ধরনের হাইপারসনিক মিসাইল ছিল। এগুলো হলো গ্রাউন্ড বেসড অ্যাভানগার্ড, বিমান নির্ভর কিনঝাল এবং রণতরী নির্ভর জার্কন। এবার রাশিয়া ল্যান্ড বেসড আরেকটি হাইপারসনিক মিসাইল উদ্ভাবন করল, যার নাম অরিশনিক। ইরানে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানি নেতারা বলছেন, ইরান আগের যে কোনো অবস্থার চেয়ে অনেক বেশি শক্তিশালী। গত জুনে যে জবাব পেয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এবারের প্রতিক্রিয়া তার চেয়ে অনেক গুণ ভয়াবহ হবে। ইরান নিয়ে ট্রাম্পের লাগামহীন বক্তব্য চলছেই। শুক্রবার তিনি বলেছেন, ইরান বড় বিপদে আছে। আমার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা মাত্র কয়েক সপ্তাহ আগেও কেউ সম্ভব বলে ভাবেননি। ট্রাম্প ইরানি নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা বিক্ষোভকারীদের উপর গুলি না চালালেই ভালো করবে, কারণ গুলি চালালে আমরাও গুলি চালানো শুরু করব। এর আগে গত সপ্তাহে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে। এদিকে ইরানে বিক্ষোভের পরিধি ক্রমশ বাড়ছে। 31টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডের দৃশ্য দেখানোর পাশাপাশি আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার রাতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীকে জানান, তেহরানের 6টি হাসপাতালে অন্তত 217 জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা মদতপুষ্ট প্রয়াত ইরানি শাসক রেজা শাহ পাহলভির নির্বাসিত পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পকে বিক্ষোভকারীদের পাশে থাকার আবেদন জানান তিনি। শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াশিংটনে বসবাসকারী রেজা পাহলভি লিখেছেন, মিস্টার প্রেসিডেন্ট, এটি আপনার দৃষ্টি, সমর্থন ও পদক্ষেপের জন্য একটি জরুরি ও তাৎক্ষণিক আহ্বান। অনুগ্রহ করে ইরানের জনগণকে সহায়তা করতে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। তিনি কি ধরনের হস্তক্ষেপ চান সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। পাহলভি লিখেন, আমি জনগণকে তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে এবং নিরাপত্তা বাহিনীকে চাপে ফেলতে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। গত রাতে তারা সেটাই করেছেন। তিনি ট্রাম্পের উদ্দেশ্যে আরও লিখেন, এই অপরাধী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আপনার হুমকি তাদের কিছুটা দমিয়ে রেখেছে, কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ। 1 ঘন্টার মধ্যেই মানুষ আবার রাস্তায় নামবে। আমি আপনাকে সহায়তার জন্য অনুরোধ করছি। 1979 সালে পিতা মোহাম্মদ রেজা শাহ পাহলভির পতনের পর থেকে স্ত্রী সন্তান সহ প্রবাস জীবন কাটাচ্ছেন রেজা পাহলভি। বিভিন্ন সময় ইরানের সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং নারীদের অধিকার নিয়ে কথা বললেও খামেনির জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। নানা বিতর্কিত কর্মকাণ্ডে আন্তর্জাতিক অঙ্গনে শোরগোল ফেলেন রেজা পাহলভি। 2023 সালে ইসরায়েল সফরের মধ্য দিয়ে বড় বিতর্কের জন্ম দেন তিনি। সেখানে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকও করেন। এছাড়া জুনে তেহরানে ইসরায়েলি হামলার সময় বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন রেজা পাহলভি। ইসরায়েলের প্রাণঘাতী হামলাকে সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শাসক গোষ্ঠীকে দুর্বল করে এমন যে কোনো হামলাকে স্বাগত জানায় তেহরানবাসী।
ইরানে বিদেশি মদতপুষ্ট নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের সামনে ইরান কখনো নতি স্বীকার করবে না। ইরানের বিভিন্ন শহরে বিদেশি উস্কানিতে চলমান অস্থিরতার প্রেক্ষিতে শুক্রবার দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ইরানি জনগণের পাশে দাঁড়ানোর দাবিটি সম্পূর্ণ অন্তঃসারশূন্য। গত জুনে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার 12 দিনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প নিজেই স্বীকার করেছেন তিনি শত শত ইরানিকে হত্যার আদেশ দিয়েছিলেন। তার হাত ইরানিদের রক্তে রঞ্জিত। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট ও অস্থিরতার প্রতি ইঙ্গিত করে ইরানি নেতা বলেন, যদি ট্রাম্পের ক্ষমতা থাকে তবে নিজের দেশ ঠিকমতো চালানো উচিত। কিছু এলাকায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির প্রসঙ্গ টেনে সর্বোচ্চ নেতা বলেন, একদল দুষ্কৃতিকারী স্রেফ মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য এসব কাজ করছে। ওয়াশিংটন থেকে দেওয়া ভিত্তিহীন আশ্বাসে প্রলুব্ধ হয়ে তারা এই নৈরাজ্য চালাচ্ছে। তিনি বলেন, ইরান হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই রাষ্ট্র কখনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড বা বিদেশি দাসত্ব সহ্য করবে না। যারা বিদেশি শক্তির হয়ে কাজ করছে তারা দেশের কল্যাণ চায় না, ইসলামী ব্যবস্থাও মানে না। মার্কিন প্রেসিডেন্টকে ফেরাউন ও নমরুদের মতো ঐতিহাসিক অত্যাচারীদের সঙ্গে তুলনা করে আয়াতুল্লাহ খামেনি বলেন, অতীতের অহংকারী এক নায়কদের মতো এই শাসনেরও পতন ঘটবে। ইরানি কর্মকর্তা বলেছেন, অর্থনৈতিক সমস্যার প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার জনগণের রয়েছে এবং সরকার তা বিবেচনা করবে। তবে কোনোভাবেই সহিংসতা, নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত করা বরদাস্ত করা হবে না। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধের পর ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার লেবাননের সংবাদ মাধ্যম আল মানারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের ভেনেজুয়েলা স্টাইল অভ্যুত্থানের নীল নকশা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাক্ষাৎকারে আরাকচি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, আঞ্চলিক ভূ রাজনীতি এবং বিদেশি চাপের মোকাবিলায় তেহরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। জুনের যুদ্ধের ফলাফল নিয়ে এক প্রশ্নের জবাবে আরাকচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে আগ্রাসন প্রতিহত করেছে। শেষ পর্যন্ত হামলাকারীরাই যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ইরান পরাজিত হয়নি এবং শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। আমাদের সামরিক সক্ষমতা এখন 12 দিনের যুদ্ধের আগের অবস্থার চেয়ে অনেক উন্নত এবং সুসংহত। তিনি নিশ্চিত করেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ওই আগ্রাসনে বড় কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। সামান্য যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছিল তার ইতোমধ্যেই মেরামত করা হয়েছে এবং বর্তমানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী। ইরানের চলমান বিক্ষিপ্ত অর্থনৈতিক প্রতিবাদ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি জনসার্বভৌম ব্যবস্থায় নাগরিকদের অভিযোগ ও দাবি জানানো একটি স্বাভাবিক বিষয়। তবে তিনি সতর্ক করে বলেন, জনগণের বৈধ দাবি এবং বিদেশি মদতপুষ্ট নৈরাজ্যের মধ্যে পার্থক্য করা জরুরি। তিনি অভিযোগ করেন, কিছু অসাধু উপাদান দাঙ্গা সৃষ্টি করেছে এবং সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। ইসরায়েলি কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেছেন, তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় সরাসরি জড়িত। নিষেধাজ্ঞার ফলে উদ্ভূত অর্থনৈতিক সমস্যার কথা স্বীকার করলেও আরাকচি দাবি করেন, ইরানের সামগ্রিক পরিস্থিতি সাধারণভাবে ভালো। বিদেশি শক্তিগুলো ইরানকে অস্থিতিশীল করার জন্য যে ভেনেজুয়েলা স্টাইল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল তা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, ইরান কখনো নিজ থেকে যুদ্ধ শুরু করে না, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাদের আত্মরক্ষা সম্পূর্ণ বৈধ এবং শক্তিশালী। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বিদেশি মদতপুষ্ট সশস্ত্র সহিংসতার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ সশস্ত্র সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম উপায়ে ব্যবস্থা নিতে প্রস্তুত। লারিজানি জানান, সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যারা অস্ত্র নিয়ে মাঠে নেমেছে বা ইরানের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের চেষ্টা করেছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আলী লারিজানি ক্ষোভ প্রকাশ করে বলেন, দাঙ্গাকারীরা ইরানের জাতীয় ও ধর্মীয় পরিচয়ের মূলে আঘাত করেছে। তিনি উল্লেখ করেন, ইসলামী প্রজাতন্ত্রের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। শহীদ জেনারেল কাসেম সোলাইমানের মতো জাতীয় বীরদের ভাস্কর্য ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে। পবিত্র কুরআন অবমাননা এবং মসজিদে হামলার মতো নেক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, শত্রুপক্ষ আমাদের জাতীয় গর্ব ভেঙে দিতে চায়। তারা ইরানের সেই শক্তির উৎসগুলোকেই লক্ষ্যবস্তু করেছে যা গত জুনের
12 দিনের যুদ্ধে আমাদের জয়ী হতে সাহায্য করেছিল। সহিংসতার পেছনে অর্থনৈতিক সংকটের দাবিকে নাকচ করে দিয়ে লারিজানি বলেন, যার অর্থনৈতিক সমস্যা আছে সে দোকানে গিয়ে লুটতরাজ বা অগ্নিসংযোগ করে না। দোকানপাট লুট করা এবং জনসেবা বিঘ্নিত করা প্রমাণ করে এই আন্দোলনের উদ্দেশ্য অর্থনৈতিক সংস্কার নয়, বরং অন্য কিছু। সাক্ষাৎকারে লারিজানি এই নাশকতার পেছনে সরাসরি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেন। তিনি জানান, নিরাপত্তা বাহিনী দাঙ্গার মূল হোতাদের শনাক্ত করেছেন এবং অনেককে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালিয়ে G3 অ্যাসল্ট রাইফেল, হ্যান্ডগান ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা প্রমাণ করে এই অস্থিরতা আগে থেকেই সুপরিকল্পিত ছিল। তিনি জনগণকে গত জুনের যুদ্ধের মতো সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, নিরাপত্তা বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে শত্রুদের এই অশুভ পরিকল্পনা ব্যর্থ হয়েছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেমের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার বৈরুতে অনুষ্ঠিত এই বৈঠকে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। আল মায়াদিন জানিয়েছে, বৈঠকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে লেবাননের উপর চলমান মার্কিন ইসরায়েলি আগ্রাসন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পায়। বৈঠকে শেখ নাঈম কাশেম অভিযোগ করেন, 2024 সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো লেবানন পুরোপুরি মেনে চললেও ইসরায়েল তা বারবার লঙ্ঘন করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল গঠনের উচ্চাকাঙ্ক্ষা থেকেই এই আগ্রাসন চালানো হচ্ছে। তবে লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তার কারণে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। শেখ কাশেম আরও জানান, দখলদারিত্বের অবসান, বন্দীদের মুক্তি এবং যুদ্ধবিধ্বস্ত লেবানন পুনর্গঠনে হিজবুল্লাহ লেবাননের রাষ্ট্র ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান দুটি সার্বভৌম রাষ্ট্রের বন্ধুত্বের ভিত্তিতে লেবাননের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। আরাকচি জোর দিয়ে বলেন, বিদেশি নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। কোনো হুমকি ইরানকে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা থেকে বিরত রাখতে পারবে না। ইরান জুড়ে অশান্তির আগুন এখন ছড়িয়ে পড়েছে। রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে। অর্থনীতি ডুবে যাচ্ছে, আর দেশের ধর্মীয় শাসক গোষ্ঠী এমন সময় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারছে না। বিদেশি চাপ ক্রমেই বাড়ছে। ডিসেম্বরে তেহরানে শুরু হওয়া ছোটখাটো ক্ষোভ এখন পুরো দেশের 31 প্রদেশে ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছিল রিয়ালের দরপতন নিয়ে ক্ষোভ থেকে। গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা হঠাৎ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন। ধীরে ধীরে তরুণেরা এই বিক্ষোভে যোগ দিয়েছে। তবে মাসা আমিনের সময়ে যেসব নারী ও কিশোর আন্দোলনের মুখপাত্র ছিলেন, এই বিক্ষোভে তারা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। নতুন অস্থিরতা শুরু হওয়ার পর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানাচ্ছে, অন্তত 34 বিক্ষোভকারী ও 4 নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু অর্থনৈতিক ক্ষোভ নয়, এটি বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশার প্রতিফলন। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভ দমন করতে দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। তারা বলছে, অর্থনৈতিক বিক্ষোভ বৈধ এবং সংলাপের মাধ্যমে সমাধান হবে। তবে একই সঙ্গে রাজপথে সহিংস সংঘর্ষে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হচ্ছে। ধর্মীয় শাসকরা 5 দশক পরও যুব সমাজের প্রত্যাশার সঙ্গে নিজেদের নীতি মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। রাজপথে তরুণরা শাসক গোষ্ঠীর আদর্শকামী নীতি মেনে চলতে চায় না। পোশাক বিধি থেকে শুরু করে বিদেশ নীতি, যা ইসলামী প্রজাতন্ত্রের মূল স্তম্ভ, তা 30 বছরের কম বয়সীদের কাছে গ্রহণযোগ্য নয়। তরুণরা মুক্তভাবে বাঁচতে চায়। মাসা আমিনি কেন্দ্রিক আন্দোলনের সময় যেসব নারী হিজাব বিধির বিরুদ্ধে সরব হয়েছিল, এবার অনেক নারী জনসম্মুখে হিজাব পরতে অস্বীকৃতি জানাচ্ছেন। চলমান বিক্ষোভে মানুষ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনকে নিন্দা করছে। তারা স্লোগান দিচ্ছে, গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য। এতে দেখা যাচ্ছে দেশের মানুষের আশা ও শাসক গোষ্ঠীর অগ্রাধিকারের মধ্যে দূরত্ব কতটা। ইরানের আঞ্চলিক প্রভাবও কমে গেছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে মিলিশিয়াদের ওপর আঘাত এবং সিরিয়ার শাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার প্রভাব পড়েছে। ইসরায়েলের হামলাও এ অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। সর্বোচ্চ নেতার সামনে সহজ পথ নেই। ভাতাঙ্কা বলেন, পূর্বের মতো দমন পীড়ন এবং সামান্য ছাড়ের কৌশল এবার কার্যকর হচ্ছে না। পরিবর্তন অনিবার্য মনে হচ্ছে। সরকারের পতন হতে পারে, তবে নিশ্চিত নয়।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে দেখা গেছে দীর্ঘকাল ক্ষমতায় থাকা শাসকরা কেবল তখনই পতিত হয় যখন বিক্ষোভ ও সামরিক হস্তক্ষেপ একত্রে ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নিরাপত্তা বাহিনী যদি নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তিনি সমর্থন জানাবেন। তবে ইরানের সাধারণ মানুষ চায় না বিদেশি হস্তক্ষেপ, তারা চায় শান্তিপূর্ণ জীবন, বন্ধুত্ব এবং স্বাধীনতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলছেন, দেশ শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। তবে ৮৬ বছর বয়সী এই নেতা এমন একটি সময়ের মুখোমুখি যেখানে তার নীতি, পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং বিদেশি প্রভাব সব চ্যালেঞ্জের মুখোমুখি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে। এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত। মোসাদের ভয়, ইরানের অটল সংকল্প। কেন পারমাণবিক ইস্যুতে ইরান এখনো মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দু? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কিছু দেশ শুধু রাষ্ট্র নয়, তারা একটি ধারণা। ইরান ঠিক তেমনই একটি দেশ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া একটি বক্তব্য দিয়েছেন, যা নতুন করে আলোড়ন তুলেছে বিশ্ব রাজনীতিতে। তার দাবি, ইরান সুযোগ পেলে আবার পারমাণবিক কর্মসূচি চালু করবে, আর ইসরায়েল ও আমেরিকা মিলে সেটা ঠেকানোর দায়িত্ব নেবে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি সত্যিই পরাজিত, নাকি এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে গভীর ভয়? মোসাদের বক্তব্য আসলে কি বোঝায়? বার্নিয়া বলেছেন, ইরানের হৃদয়ে এখনো পারমাণবিক বোমা তৈরির চিন্তা ধুকপুক করছে। এই কথার মধ্যে লুকিয়ে আছে আসল সত্য। যদি ইরানের পারমাণবিক কর্মসূচি সত্যিই ধ্বংস হয়ে যেত, তাহলে মোসাদ প্রধানকে এমন বক্তব্য দিতে হতো না। বরং এই বক্তব্য প্রমাণ করে ইরানের সক্ষমতা এখনো ইসরায়েলকে অস্বস্তিতে রাখছে। 12 দিনের যুদ্ধ, শক্তি বনাম দৃঢ়তা। জুন মাসে ইসরায়েল হঠাৎ করে ইরানের ওপর সামরিক অভিযান চালায়, পরে আমেরিকাও যোগ দেয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়, নিহত হন ইরানের পারমাণবিক বিজ্ঞানী, সামরিক সদস্য এবং সাধারণ মানুষ। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ইরান পাল্টা জবাব দেয়, ইসরায়েলেও প্রাণ হারায়, ইসরায়েলেও প্রাণহানি হয়। অর্থাৎ ইরান চুপ করে বসে থাকেনি। এই 12 দিনের সংখ্যা দেখিয়ে দিয়েছে, ইরান শুধু প্রযুক্তির দেশ নয়, ইরান মানে প্রতিরোধের নাম। পারমাণবিক কর্মসূচি অধিকার না অপরাধ? ইরান বারবার বলছে, পারমাণবিক শক্তি অর্জন করা তাদের আইনগত অধিকার। তাদের যুক্তি পরিষ্কার, যখন অনেক দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, তখন ইরান কেন পারবে না? ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন অভিযোগ তারা বারবার অস্বীকার করেছে। কিন্তু ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো এই দাবিতে সন্দেহ প্রকাশ করে যাচ্ছে। এখানেই দ্বন্দ্ব। ইরান কেন নায়ক? এই গল্পে ইরান নায়ক হওয়ার কারণ একটাই, চাপের কাছে মাথা না নোয়ানো। আমেরিকার নিষেধাজ্ঞা, ইসরায়েলের সামরিক হামলা, আন্তর্জাতিক চাপ, সবকিছুর মাঝেও ইরান বলছে, আমরা আমাদের সার্বভৌমত্ব ছাড়ব না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে এমন দাবি কল্পনা ছাড়া কিছু নয়। খারাপ চুক্তি নিয়ে ইসরায়েলের ভয়। মোসাদ প্রধানের আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল, ইরান নাকি আবার বিশ্বকে ধোঁকা দিয়ে একটি নতুন পারমাণবিক চুক্তি করতে চায়। এখানে প্রশ্ন ওঠে, 2015 সালের চুক্তি ভাঙল কে, ইরান না আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল। ইসরায়েল শুরু থেকেই ওই চুক্তির বিরোধিতা করেছিল। অর্থাৎ সমস্যা চুক্তিতে নয়, সমস্যা ইরানের শক্তিশালী হয়ে ওঠায়। ভয় কার? যখন কোনো রাষ্ট্র বারবার বলে আমরা ওদের থামাবো, তখন বোঝা যায় ওরা এখনো থামেনি। মোসাদের বক্তব্য আসলে একটি স্বীকারোক্তি, ইরান এখনো খেলায় আছে। পারমাণবিক ইস্যু হোক বা আঞ্চলিক রাজনীতি, ইরান আজও এমন একটি শক্তি যাকে উপেক্ষা করা যায় না। ঠিক এই কারণেই ইসরায়েল ভয় পায়। মিসাইল আবার হাতে নিয়ে ইরানের জবাব, ইসরায়েলের যুদ্ধ উস্কানি সহ্য করা হবে না। চূড়ান্ত জবাবের মুখে পড়বে ইসরায়েল। নতুন যুদ্ধ ঠেলে দিতে গিয়ে প্রথম সতর্কবার্তা দিল তেহরান। বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে নেতানিয়াহুর ওপর কি বাড়তি সুবিধা পেল ইরান? খামেনি 9.23 বিলিয়ন ডলার বরাদ্দ দিলেন। আরও মিসাইল তৈরির জন্য চিন্তায় ইসরায়েল। ইরানকে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রমশ কঠোর হুঁশিয়ারির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে গেলেন। পশ্চিমা বিশ্বকে সরাসরি লক্ষ্য করে তিনি যুদ্ধ সংক্রান্ত এক নাটকীয় মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে যা চালাচ্ছে সেটি আসলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ। তার অভিযোগ, ইসলামী প্রজাতন্ত্রকে সব দিক থেকে দুর্বল ও চাপে ফেলতে এই সম্মিলিত প্রচেষ্টা চলছে। পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরান নিয়ে একের পর এক কড়া মন্তব্য করছিলেন। এর ফলে তেহরান ও ইসরায়েলের মধ্যে কথার লড়াই আরো তীব্র হয়ে উঠেছে। 24 ডিসেম্বর নেতানিয়াহুর দপ্তর AI দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওটি ইরান ইসরায়েলের সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ যুদ্ধের 6 মাস পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়। ভিডিওতে বিশেষ ধরনের দৃশ্য ব্যবহার করে ইসরায়েলের প্রস্তুতি ও দৃঢ়তার বার্তা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু একটি B-2 স্টেলথ বোমারু বিমানের ককপিটে বসে আছেন। তার পাশে রয়েছে
করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দৃশ্যটি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। একই দিনে 24 ডিসেম্বর নেতানিয়াহু বলেন, ইসরায়েল একাধিক কৌশলগত চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং তিনি বিশেষভাবে ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুগুলোর একটি হিসেবে চিহ্নিত করেন। এর আগে 22 ডিসেম্বর ইরান বড় আকারের সামরিক মহড়া চালানোর পর নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। খবর অনুযায়ী নেতানিয়াহু ও ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসতে পারেন। এই উচ্চ পর্যায়ের বৈঠক ইরান ইস্যুতে ইসরায়েলের পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বলা হচ্ছে, এই বৈঠকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আবার ইরানের ওপর সামরিক হামলা চালাতে রাজি করানোর চেষ্টা করবেন। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি। চমকপ্রদভাবে ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি চমকপ্রদভাবে। ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি আছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার। প্রতিবেদন অনুযায়ী 12 দিনের যুদ্ধের পরও ইরানের হাতে প্রায় 2000টি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রস্তাবিত 2026 সালের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বেড়েছে। জুনের যুদ্ধের পর সরকার সামরিক ও নিরাপত্তা খাতে আরও বেশি অর্থ বরাদ্দ করেছে। বলা হচ্ছে, আগের বছরের তুলনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় প্রায় 145% বেড়েছে। সরকার জানিয়েছে, 2026 সালের জন্য মোট প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় $9.23 বিলিয়ন, যা বাজেট বিলে ব্যবহৃত বর্তমান বিনিময় হার অনুযায়ী হিসাব করা হয়েছে। ইরান সরকার এই বিশাল বাজেট বৃদ্ধিকে প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেছে। তাদের মতে, দেশের ভেতরে ও অঞ্চল জুড়ে বাড়তে থাকা নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতেই এই ব্যয় বাড়ানো হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।